কাল রাতে চার বান্ধবী জরিকে নিয়ে এক খাটে ঘুমিয়েছিল। এরা অনেকদিন পর একসঙ্গে হয়েছে। লায়লার সঙ্গে জরির দেখা হয়েছে প্রায় 4 বছর পর। আভা ও কনক ময়মনসিং থাকলেও দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। রুনু জরির দুঃসম্পর্কের বোন। স্কুলের পড়া শেষ হবার পর একমাত্র তার সঙ্গেই জরির রোজ রোজ দেখা হতো। পুরোনো বন্ধুদের মধ্যে সেলিম ও ইয়াসমিন আসেনি। অনেকদিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয়। আচমকা সবার বয়স কমে যায়। প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার। জরির বন্ধুরা গত পরশু থেকে ক্লান্তিহীন হইচই পড়ে যাচ্ছে। গুজগুজ করে খানিকক্ষণ গল্প, পর মুহূর্তে উচ্ছ্বসিত হাসি, আবার খানিকক্ষণ গল্প, আবার হাসি। একজনকে হয়তো দেখা গেল হঠাৎ কি কারণে দল ছেড়ে দৌড়ে পালাচ্ছে। তার পিছনে পিছনে ছুটছে বাকি সবাই। খিলখিল হাসির শব্দে সচকিত হয়ে উঠেছে বাড়ির লোকজন। গত রাতটা তাদের জেগেই কেটেছে। আভা তার প্রেমের গল্প বলেছে রাত 1টা পর্যন্ত। তার প্রেমিকাটি একজন অধ্যাপক। আভার বর্ণনা অনুসারে দারুণ স্মার্ট ও খানিকটা বোকা। সে তার স্মার্ট প্রেমিকদের দুটি চিঠিও নিয়ে এসেছিল বন্ধুদের দেখাতে। কাড়াকাড়ি করে দেখতে গিয়ে সে চিঠির একটি ছেড়ে কুটি কুটি, অন্যটি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সবাই বানান ভুল বের করতে লাগলো। এক একটি ভুল বের হয় আর আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে সবাই। মাঝরাতে লায়লার হঠাৎ চা খাবার ইচ্ছা হলো। কনক বলল, চমৎকার, চল সবাই ছাদে বসে চা খাই। রুনু রাজি হলো না, তার নাকি ঘুম পাচ্ছে। সে বলল, এই শীতে ছাদে কেন? এখানেই তো বেশ গল্প গুজব করছিস। কনক বলল, ছাদে আমি গান শোনাবো। সঙ্গে সঙ্গে দলটি চেঁচিয়ে উঠল। গত 2 দিন ধরেই কনককে গাইবার জন্য সাদাসাদি করা হচ্ছে। লাভ হয়নি। কনক কিছুতেই গাইবে না। লায়লা একবার বলেই ফেলল, একটু নাম হয়েছে এতেই এত তেল? টাকা না পেলে আজকাল তুই আর গাস না। কনক কিছু বলেনি, শুধু হেসেছে। ধূপধাপ শব্দ করে সবাই যখন ছাদে উঠল তখন নিশীথ রাত। চারদিকে ভীষণ অন্ধকার। জরি বলল, দূর ছাই, জোছনা নেই। আমি ভেবেছিলাম জোছনা আছে। আভা বলল, আমার ভয় করছে ভাই। গাছের উপর ওটা কি? ওটা হচ্ছে তোর অধ্যাপক প্রেমিকের অ্যাঞ্জেল বডি, তোকে দেখতে এসেছে। সবাই হো হো করে হেসে উঠল। এই হাসির মধ্যেই গান শুরু করলো কনক। সঘন গহন রাত্রি। গান শুরু হতেই সবাই চুপ করে গেল। আভা চাপা গলায় বলল, কি সুন্দর গায়, বড় হিংসা লাগে। কনকের গলা খুব ভালো। ছোটবেলায় কিন্তু কেউ বুঝতে পারেনি অল্প সময়ে কনকের এত নামডাক হয়ে যাবে। রেডিওতে প্রথম যখন গায় তখন সে কলেজে পড়ে। তার পরপরই তার গানের প্রথম ডিস্ক বের হয়, যার এক পিঠে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, অন্য পিঠে ওগো শেফালি বনের মন কমিশন। কনক পরপর 4টি গান গাইল। গানের মাঝখানে জরির মা চায়ের পট নিয়ে মৃদু অনুযোগের সুরে বললেন, নাও তোমাদের চা। এত রাত্রে ছাদে গান বাজনা কি ভালো? চা খেয়ে ঘুমোতে যাও সবাই। কেউ নড়ল না। রুনু বলল, কনক, আজ সারা রাত তোমাকে গাইতে হবে। জরির মাও একপাশে বসে পড়লেন। জরির বড় চাচাও উঠে এলেন ছাদে। আসর যখন ভাঙল তখন রাত 2টো। জরির বড় চাচা বললেন, বড় ভালো লাগলো মা, বড় মিঠা গলা। জরির গলাও ভালো, কিন্তু সে তো আর শিখল না। আভা বলল, এখন শিখবে। সবাই খিলখিল করে হেসে উঠল। কনক বলল, আপনার একটা গান শুনি। অন্যদিন, আজ অনেক রাত হয়েছে, তোমরা ঘুমোতে যাও। সেই রাতে কারোরই ভালো ঘুম হলো না। জরির বড্ড মন কেমন করতে লাগলো। তার ইচ্ছে করলো মার কাছে গিয়ে ঘুমোয়, কিন্তু সে মরার মতো পড়ে রইল। আভা একবার ডাকলো, জরি, ঘুমিয়েছিস? জরি তার জবাব দিল না। একসময় ঘুমিয়ে পড়ল সবাই, শুধু জরি জেগে রইল। বিয়ের আগের রাতে কোনো মেয়ে কি আর ঘুমোতে পারে? ইনিয়ে বিনিয়ে ভৈরবের সুরে সানাই বাজছে। যে সুরটি উঠানামা করছে সেটি যেন একটি শোকাহত রমণীর বিলাপ। অন্য যে সুরটি ক্রমাগত বেজে যাচ্ছে সেটি যেন বলছে, কেঁদো নামে, শোনো, তোমাকে কি চমৎকার গান শোনাচ্ছি। জরির বন্ধুদের ঘুম ভেঙেছে। জরি ঘরে নেই। লায়লা গাঢ় স্বরে ডাকলো, ও কনক, কনক। কি সানাই শুনছিস? শুনছি। ভালো লাগছে তোর? না, খুব মন খারাপ করা সুর। তারা সবাই ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। আভা গলা উঁচিয়ে ডাকলো, জরি, জরি। জরি ছাদ থেকে আসতে সবাই দেখলো তার চোখ ঈশ্বর রক্তাভ ও ফোলা ফোলা। রুনু বলল, রাতে তোর ঘুম হয়নি না রে? খুব হয়েছে,
এখন তোর কেমন লাগছে জরি? কেমন আর লাগবে, ভালোই। আয় বাগানে বেড়াতে যাই। তারা বাগানে নেমে গেল। এবারে বাগানটি পুরনো। জরির দাদার খুব ফুলের শখ ছিল। মালি রেখে চমৎকার বাগান করেছিলেন। বছরাই গোলাপের প্রকাণ্ড একটি ঝাড় ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই। বাড়ির সর্বদক্ষিণে বেশ কিছু হাসনাহিনা গাছ আছে। সেখানে হাঁটু উঁচু বড় বড় ঘাস গজিয়েছে। ওদিকটা কেউ যায় না। আভা বলল, এত সুন্দর বাগান কেউ যত্ন করে না কেন রে? জরি বলল, বাগানের শখ নেই কারো। এক পরিয়াপার ছিল, সে তো আর থাকে না এখানে। লায়লা বলল, পরিয়াপা কি আগের মতো সুন্দর আছে? এলেই দেখবে। কখন আসবেন? সকাল 8:30টায়, ময়মনসিংহ এক্সপ্রেসে। কনক বলল, এত বড় গোলাপ হয় নাকি? আশ্চর্য। জরি, গোলাপ তুলবো একটা? তোল না। চারজন অলস ভঙ্গিতে ঘুরে বেড়াতে লাগলো। সবাই কিছু পরিমাণে গম্ভীর। লায়লা ঘন ঘন কাশছে। কাল রাত্রে তার ঠান্ডা লেগেছে। কনকের দেখা দেখি সবাই গোলাপ ছেড়ে খোপায় গুজেছে। আভা হঠাৎ করে বলল, তোদের এখানে বকুল গাছ নেই না? উহু। আমার হঠাৎ বকুল ফুলের কথা মনে পড়ছে। আমাদের স্কুলের বকুল গাছটার কথা মনে আছে তোদের? সবাই একসঙ্গে হেসে উঠল। স্কুলের বকুল গাছটা নিয়ে অনেক মজার মজার ব্যাপার আছে। জরির মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে মেয়েদের দেখছিলেন। তিনি সেখান থেকে চেঁচিয়ে ডাকলেন, ও জরি, জরি। কি মা, কি করছিস তোরা? কনক বলল, বেড়াচ্ছি, আপনিও আসুন না খালাম্মা। জরির মা হাসি মুখে নেমে এলেন। মনে হলো মেয়েদের দলে এসে তার বয়স যেন হঠাৎ করে কমে গিয়েছে। তিনি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, গত রাত্রে একটা মজার স্বপ্ন দেখেছি। দেখলাম জরি যেন খুব ছোট হয়ে গিয়েছে। ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে বাগানে। আর জেগে দেখে সত্যিই তাই। বললেই হলো আমি বুঝি ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছি? জরির মা হাসতে লাগলেন। হালকা গলায় বললেন, আমার যখন বিয়ে হয় তখন এই বাগানটা আরো বড় ছিল। আমি রোজ সকালে এখানে এসে একটা করে ফুল খোপায় গুছতাম। বলেই তিনি হঠাৎ লজ্জা পেয়ে গেলেন। লায়লা বলল, আসুন খালা, আজ আপনার খোপায় ফুল দিয়ে দিই। কি যে বলো মা, ছি ছি। কিন্তু ততক্ষণে কনক একটি ফুল ছিঁড়ে এনেছে। জরির মা আপত্তি করার আগে তারা সেটি খোপায় পরিয়ে দিল। তিনি বিব্রত ভঙ্গিতে বললেন, আমি তোমাদের চায়ের জোগাড় করি। আর দেখো, হাসনাহিনা ঝাড়ের দিকে যেও না, খুব সাপের আড্ডা ওইদিকে। শীতকালে সাপ কোথায় খালা? না থাক, তবুও যাবে না। জরির মা চলে যেতে আভা বলল, খালা এখনো যা সুন্দর, দেখলে হিংসা লাগে। পরিয়াপাও ভীষণ সুন্দর, তাই না জরি? হ্যাঁ, আর আমি কেমন? পরিয়াপা ফার্স্ট ক্লাস হলে তুই ইন্টার ক্লাস, আর আমাদের কনক হচ্ছে এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস। কনক একটু গম্ভীর হয়ে পড়ল। জরির দিকে তাকিয়ে বলল, তোর খুব মায়াবী চেহারা জরি, রূপবতী হওয়া খুব বাজে ব্যাপার। বাজে হলেও আমি রূপবতী হতে রাজি। সবাই হেসে উঠলেও কনক হাসল না। অসাধারণ সুন্দরী হয়ে জন্মানোয় সে অনেকবার বাথরুমের দরজা বন্ধ করে কেঁদেছে। অনেকবার তার মনে হয়েছে সাধারণ একটি বাঙালি মেয়ে হয়ে সে যদি জন্মাতো। শ্যামলা রং, একটু বোকাশোকা ধরনের মায়াবী চেহারা, কিন্তু তা হয়নি। পুরুষের লুব্ধ দৃষ্টির নিচে অনেক যন্ত্রণার মধ্যে তাকে বড় হতে হয়েছে। অথচ ছোটবেলায় কেউ যখন বলতো কনকের মতো সুন্দর একটি মেয়ে দেখেছি আজ, তখন কি ভালোই না লাগতো। কুয়াশা কেটে রোদ উঠেছে, ধানি রঙের নরম রোদ। শিশির ভেজা মাটি থেকে এক ধরনের গন্ধ আসছে। মেয়েদের দলটি গোল হয়ে বসে আছে শিউলি গাছের নিচে। এই গাছটা একসময় প্রচুর ফুল ফোটাতো। আজ তার আর সে ক্ষমতা নেই। কয়েকটি সাদা ফুল পড়ে আছে। শীতের বাগানে যখন ধানি রঙের রোদ ওঠে এবং সেখানে যদি কয়েকটি মেয়ে চুপচাপ গোল হয়ে বসে থাকে, তাহলে বাগানের চেহারাই পাল্টে যায়। বড় চাচা অবাক হয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। বিয়ে বাড়ির লোকজন ক্রমে ক্রমে জেগে উঠছে। বাচ্চা ছেলে মেয়েদের হুটোপুটি আর কান্নার শব্দ শোনা যাচ্ছে। টিউবওয়েলে ঘটাং ঘটাং ক্রমাগত পানি তোলা হচ্ছে। ডেকোরেটরের দোকান থেকে লোকজন এসে গেটের জন্য মাপজোক শুরু করেছে। জরির বাবা অকারণে একতলা থেকে দোতলায় ওঠানামা করছেন। মাঝে মাঝে তার উঁচু গলা শোনা যাচ্ছে, 1 ঘন্টা ধরে বলছি 1 কাপ চা দিতে, শুধু 1 কাপ চা, এতেই এত দেরি? মেয়ের বিয়ে কি আর কারো হয় না? আভা হঠাৎ বলল, জরি, তো ছোট চাচার ছেলেকে আমেরিকা চলে গেছে? না, 17 তারিখ যাবে। একাই যাচ্ছে? না, বড় চাচার সঙ্গে যাবে। কনক বলল, কি জন্য যাচ্ছেন? কই, আমি তো কিছু জানি না। জরি অস্বস্তি বোধ করলো। থেমে থেমে বলল, চিকিৎসা করাতে যাচ্ছে। মেরুদণ্ডে গুলি লেগেছিল, সেই থেকে প্যারাপ্লেজিয়া হয়েছে। কোমরের নিচ থেকে অবশ। আমাকে তো কিছু বলিসনি তুই, গুলি লাগলো কি করে?
আর্মি লেফটেন্যান্ট ছিলেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন পাক আর্মি সেই যুদ্ধ হয় তখন গুলি লেগেছে। লায়লা বলল, জোরে এই ভাইটিকে তো তুই চিনিস। কনক মনে নেই? একবার আমরা সবাই দল বেঁধে আনন্দমোহন কলেজ থিয়েটার দেখতে গিয়েছিলাম। তখন যে একটা ছেলে সন্ন্যাসী সেজেছিল, হঠাৎ নাটকের মাঝখানে তার দাড়ি খুলে পড়ে গেল। ও তো আনিস, যা মুখচোরা ছিল। জয় একটু হেসে বলল, ছোটবেলায় আনিস ভাই ভীষণ বোকা ছিল। এক একবার এমন হাসির কাণ্ড করতো, তাকে নিয়ে কোথাও বেড়াতে গেলেই হয়েছে, হয় সেখানে একটা কাপ ভাঙবে, নয় চেয়ার নিয়ে হঠাৎ গড়িয়ে পড়বে। রনু বলল, বাঘের গল্পটা বল জয়ী, ওটা ভীষণ মজা। না থাক, বল না শুনি। একবার আমরা সবাই জঙ্গল বয় ছবি দেখে এসেছি। আনিস ভাই ফিরে এসে বড় চাচার সোয়েটার গায়ে দিয়ে বাঘ সেজেছে, আর আমরা সেজেছি হরিণ। আনিস ভাই হালুম শব্দ করে আমার ঘাড় কামড়ে ধরলো, কিছুতেই ছাড়বে না, রক্ত টক্ত বেরিয়ে সারা। শেষে বড় চাচা এসে ছাড়িয়ে দিলেন, দেখ এখনো দাগ আছে। জরির মা দোতলা থেকে ডাকলেন, ও মেয়েরা, চা দেওয়া হয়েছে, এসো শিগগিরই। সবাই দেখলো তার মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছে। একজন সুখী চেহারার মা, যার খোপায় গোজা ফুলটি এখনো রয়েছে। হয়তো ফেলে দিতে তার মনে নেই, কিংবা ইচ্ছা করেই ফেলেননি। আভা বলল, চা খেয়ে আমরা আনিস ভাইয়ের সঙ্গে একটু গল্প করবো, কেমন জয়ী? বেশ তো, করবি। যুদ্ধের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। কনক বলল, কই আর সানাই শব্দ পাওয়া যাচ্ছে না তো। সানাই বাজছিল ঠিকই, কিন্তু বিয়ে বাড়ির হইচই এত বেড়েছে যে শোনা যাচ্ছে না। তারা সবাই দোতলায় উঠে এলো। সিঁড়িতে জরির বাবার সঙ্গে দেখা, তিনি দ্রুত নামছিলেন। জরিকে দেখে থমকে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বললেন, শুনেছিস কারবার? রশিদ টেলিফোন করেছে, দই নাকি পাওয়া যাবে না। জরি, তুই আমার সোয়েটারটা বের করে দে, আমি নিজেই যাই, তাড়াতাড়ি কর। এমন গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? বলে তার খেয়াল হলো। বিব্রত ভঙ্গিতে বললেন, আমি নিজেই খুঁজে নেব। জরির বন্ধুরা হাসতে লাগলো। সমস্ত শরীর মনে হচ্ছিল অবশ হয়ে যাচ্ছে। কোমরের কাছে চিনচিনে ব্যথা ক্রমশ তীব্র ও তীক্ষ্ণ হয়ে উঠেছে। সে তোয়ালে দিয়ে মুখ মুছল। ব্যথাটা শুরু হলে ভীষণ ঘাম হয় ও পানির প্রবল তৃষ্ণা হয়। আজ টেবিলে পানির জগটি শূন্য। বিয়ে বাড়ির ব্যস্ততার জন্য হয়তো রাত্রিতে পানি রেখে যেতে কারো মনে নেই। আনিস উল্টোর দিকে 100 থেকে গুনতে শুরু করলো। 100, 99, 98। কোনো একটা ব্যাপারে নিজেকে ব্যস্ত রাখা, যাতে ব্যথাটা ভুলে থাকা যায়। ঘড়িতে 6:30 বাজে। অন্যদিন এই সময় টিঙ্কু এসে পড়ে। আজ আসেনি। বিয়ে বাড়ি হয়েছে ফেলে সে যে আসবে এরকম মনে হয় না। তবু দরজার পাশে কোনো একটা শব্দ হতেই আনিস উৎকণ্ঠ হয়ে ওঠে। না, টিঙ্কু নয়।